এর আগে আমরা শিখেছি পদ কাকে বলে। পদ আমরা জেনেছি যে কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি যা যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় আকারে দুই প্রান্তে বসে বা বসার যোগ্যতা রাখে তাকে পদ বলা হয়। আজ আমরা পড়বো পদ ও শব্দ। শব্দ কি? শব্দ কিন্তু আমরা জানি শব্দ হচ্ছে কতগুলো এক বা একাধিক বর্ণ বা বর্ণের সমষ্টি যা সুশৃঙ্খলভাবে পাশাপাশি বসে বক্তার মনে ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তাই হচ্ছে শব্দ। যদি লিখি কে, এটা একটা শব্দ। লিখি আমরা চাঁদ, এটা একটা শব্দ। যদি লিখি কলম, কলম কলম, কতগুলো বর্ণ, একটা দুইটা তিনটা, কতগুলো বর্ণ পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে যদি প্রকাশ করে সেটাকে বলবো আমরা শব্দ। এটা আমরা পড়ে এসেছি। তাহলে যুক্তিবিদ্যায় যেটা শব্দ সেটাকে পদ বলা যায় কি? যুক্তিবিদ্যায় সকল শব্দই কিন্তু পদ নয়। পদ হওয়ার জন্য আমরা এর আগেই পড়েছি যে কতগুলো শব্দ সমষ্টি যা যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় আকারে বসে সেগুলোকেই পদ বলবো, আর অন্যগুলোকে আমরা পদ বলবো না। যেমন এটা লেখা যেতে পারে এরকম, ফুলটি হয় সুন্দর। এখানে ফুলটি একটি শব্দ আমরা দেখতেছি, এটা কিন্তু একটা শব্দ, কারণ আমরা দেখতেছি যে কতগুলো বর্ণ পাশাপাশি বসছে, বসে বক্তার মনের ভাব প্রকাশ করছে, এটা একটা শব্দ। এটা একটা কিন্তু শব্দ, সুন্দর একটা শব্দ। কিন্তু আমরা বলছি যে সকল শব্দই কিন্তু পদ নয়। পদ হওয়ার যোগ্যতা কি? যেটা হচ্ছে দুই প্রান্তে বসে, যে শব্দগুলো, এই যে একটা শব্দ, এই যে একটা শব্দ দুই প্রান্তে বসছে, একটা যুক্তিবাক্যের দুই প্রান্তে বসছে, এই বসছে, এই কারণে এটাকে বলবো পদ। এটাকে বলবো পদ। দুই প্রান্তে কি হিসেবে বসে? উদ্দেশ্য এবং বিধেয় আকারে বসে। তাহলে যে শব্দ বা শব্দ সমষ্টি একটা যুক্তিবাক্যে উভয় প্রান্তে বসে উদ্দেশ্য এবং বিধেয় আকারে, সেই শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলা হয়। তাহলে এই হয়, এটা কিন্তু দুই প্রান্তে বসে নাই, তার মানে এটা শুধুই শব্দ, এটা কখনো পদ নয়। এটাকে যুক্তিবাক্যে বলা হয় সংযোজক। সংযোজক। তাহলে এই জন্য বলা হয়ে থাকে যে সকল শব্দই পদ নয়। এই যে শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা পদ নয়। সকল শব্দ পদ নয়, কিন্তু সকল পদই শব্দ। এটা পদ, এটা পদ, তাহলে এগুলো কি? এগুলো কিন্তু শব্দ। এই জন্য বলা হয় সকল পদই শব্দ। সকল পদই শব্দ, কিন্তু সকল শব্দই পদ নয়। তাহলে শব্দ কয় প্রকার? একটা যুক্তি বাক্যে একটা যুক্তি বাক্যে পদ হবার যোগ্যতা অযোগ্যতার ভিত্তিতে শব্দকে তিন ভাগে ভাগ করা। একটা যুক্তি বাক্যে একটা শব্দ পদ হবে কি হবে না, পদ হবার যোগ্যতার ভিত্তিতে শব্দকে তিন ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে পদযোগ্য শব্দ, এটা হচ্ছে সহপদযোগ্য শব্দ, পদ নিরপেক্ষ যোগ্য। পদযোগ্য শব্দ হচ্ছে যে শব্দগুলো স্বাধীনভাবে কোনো একটা যুক্তি বাক্যে বসে বা বসার যোগ্যতা রাখে, সেই শব্দকে বলবো আমরা পদযোগ্য শব্দ। একটা শব্দ যদি স্বাধীনভাবে একটা যুক্তি বাক্যে বসে বা বসার যোগ্যতা রাখে, তাকেই আমরা বলবো পদ। যদি লিখি চাঁদ, এটা একটা যুক্তি বাক্যে কিন্তু বসানো যায়, যেমন চাঁদ, চাঁদটি হয় সুন্দর। তারপর যদি লিখি কলম, কলম, কলমটি হয় সুন্দর, কলমটি হয় লাল, কলমটি হয় সবুজ। এইরকম করে এই শব্দগুলো একটা যুক্তিবাক্যে স্বাধীনভাবে বসতে পারে। এটা কিন্তু অন্য কোনো আহ, পদের, অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই একটা যুক্তিবাক্যে স্বাধীনভাবে বসার যোগ্যতা রাখে। যদি স্বাধীনভাবে বসার যোগ্যতা রাখে তাহলে এই পদটাকে বলবো আমরা পদযোগ্য শব্দ। এই শব্দকে, এটাই হচ্ছে পদযোগ্য শব্দ। তাহলে সহপদযোগ্য শব্দ, সহপদযোগ্য হচ্ছে যে শব্দগুলো স্বাধীনভাবে একটা যুক্তিবাক্যে বসতে পারে না, সেই শব্দগুলোকে বলা হয় সহপদযোগ্য শব্দ। যেমন টি, টা, খানাখানি, অথবা, নতুবা, এই শব্দগুলো একটা যুক্তিবাক্যে স্বাধীনভাবে বসতে পারে না। এগুলো আবার হচ্ছে অন্য একটি শব্দকে তার অর্থ প্রকাশের জন্য সাহায্য করে। যেমন কলম, কলম কিন্তু আমরা পড়ে আসলাম, আহ কলম আমরা পড়ে আসলাম পদযোগ্য শব্দ। কলমের সাথে টি যদি যোগ করি তাহলে হয় আমার কলমটি। কলমটি, এই যে টি, এই টি কিন্তু স্বাধীনভাবে একটা যুক্তিবাক্যে বসতে পারে নাই। এর কাজ হচ্ছে অন্যান্য শব্দের সাথে বসে অন্যান্য শব্দকে সহায়তা করা।
তাহলে যে আমরা জানলাম পদযোগ্য শব্দ হচ্ছে স্বাধীনভাবে একটা যুক্তিবাক্যে বসে বা বসার যোগ্যতা রাখে, সেই শব্দগুলোকে বলবো আমরা পদযোগ্য শব্দ। স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে না একটা যুক্তিবাক্যে, কিন্তু অন্যান্য শব্দকে সহায়তা করে, সেই শব্দ গুলোকে বলবো আমরা সহপদযোগ্য শব্দ। টিটা, খানাখানি, অথবা, নতুবা, এগুলো হচ্ছে সহপদযোগ্য শব্দ। তারপরে বাকি থাকলো পদ নিরপেক্ষ শব্দ, যে শব্দগুলো একটা যুক্তিবাক্যে স্বাধীনভাবে বসতে পারে না এবং অন্যান্য পদকেও তারা সহায়তা করে না, সেই শব্দ বা শব্দগুলোকে বলা হয় পদ নিরপেক্ষ বা পদ অযোগ্য শব্দ। যেমন বা, ইস, আহা, এই শব্দগুলো কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য বিধেয় করে বসতে পারে না, কোনো যুক্তিবাক্যেই বসে না। কারণ আমরা তো পড়ে আসছি যে এই শব্দগুলো যুক্তিবাক্যে কেন বসবে না, কারণ যুক্তিবাক্য সবসময় বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্যের মধ্যে এরকম আশ্চর্যবোধক চিহ্ন থাকে না। সুতরাং এই পদগুলো নিজেরাই স্বাধীনভাবে একটা যুক্তিবাক্যে বসতে পারে না, অন্যান্য পদকেও সহায়তা করে না, জন্য এই শব্দগুলোকে বলবো আমরা পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ। তাহলে আমরা আজকে শিখলাম শব্দ পদ হবার যোগ্যতার উপর ভিত্তিতে শব্দকে তিন ভাগে ভাগ করছে। এটা একটা অবজেক্টিভ হতে পারে। পদ হচ্ছে তিন ভাগ, শব্দ হচ্ছে তিন ভাগে বিভক্ত। শব্দ তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে পদযোগ্য শব্দ, যা হচ্ছে স্বাধীনভাবে একটা যুক্তিবাক্যে উদ্দেশ্য এবং বিধেয় আকারে বসে বা বসার যোগ্যতা রাখে, তাকে বলবো আমরা পদযোগ্য শব্দ। সহপদযোগ্য শব্দ হচ্ছে নিজেরাই স্বাধীনভাবে একটা যুক্তিবাক্যে বসতে পারে না, কিন্তু অন্যান্য শব্দকে সহায়তা করে, সেই শব্দকে বলবো সহপদযোগ্য শব্দ। আর যে শব্দগুলো স্বাধীনভাবে নিজেরাও বুঝতে পারে না, অন্যান্য শব্দকেও সহায়তা করে না, সেই শব্দগুলোকে বলবো আমরা পদ নিরপেক্ষ বা পদ অযোগ্য শব্দ। আর এর আগে আমরা আজকে পড়ে আসলাম যে পদ ও শব্দের পার্থক্যের মধ্যে বললাম যে সকল শব্দই পদ নয়, সকল শব্দই পদ নয়, কিন্তু সকল পদই শব্দ। বিভিন্ন সময় এটা আলোচনা করতে দিতে পারে। এটা খ নাম্বারে তোমার আসতে পারে যে সকল শব্দই পদ নয়, কিন্তু সকল পদই শব্দ। সংক্ষেপে আলোচনা করো। তখন আমরা এইভাবে একটা উদাহরণ সেট করে বলতে পারি যে এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ। কিন্তু এই শব্দটা একটা যুক্তি বাক্যে উদ্দেশ্য, এই শব্দটা একটা যুক্তি বাক্যে বিধেয় আকারে দুই প্রান্তে বসছে, সুতরাং এই শব্দগুলোই পদ। তাহলে শব্দ থেকেই পদ আসে, জন্য বলা হয় সকল পদই শব্দ। আবার এই শব্দটা একটা যুক্তি বাক্যে দুই প্রান্তে বসে নাই, উদ্দেশ্য আকারেও বসে নাই, বিধেয় আকারে বসে নাই। পদ হওয়ার জন্য যেহেতু আমরা জানি উদ্দেশ্য এবং বিধেয় আকারে বসতে হয়, আর এই শব্দটা উদ্দেশ্য বিধেয় আকারে বসে নাই জন্য এটাকে আমরা শুধু শব্দ বলবো, পদ বলবো না। এই জন্য বলছে সকল শব্দই পদ নয়, সকল পদই শব্দ। আশা করি তোমরা বুঝতে পারছো। আর না বুঝলে ভিডিওটা আবার প্রথম থেকে দেখো, ইনশাল্লাহ বুঝে যাবা।